আমার মাদ্রাসার নতুন শিক্ষক উনি আজ আমাকে মিথ্যে একটা গুজব দিয়ে মাদ্রাসা থেকে বের করতে চাইছে, কারণ উনি আমাকে একদম ভালো চোখে দেখে না। মূলত মাদ্রাসার নিয়মকানুন অনেক ভালো। ভাই সাহেব, ওকে আর আমি মাদ্রাসায় রাখতে পারবো না। কেন? মাদ্রাসার নিয়ম অনুসারে অভিভাবক ছাড়া মাদ্রাসায় রাখা সম্ভব না। এই ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করে আমি অনেক লোকের অনেক কথা শুনেছি, শুধু আপনার মুখের দিকে তাকাইয়া এই ছেলেটাকে আমি মাদ্রাসায় রাখছি। এই ছেলেটাকে যে এই মাদ্রাসায় ভর্তি করে রাখছেন আপনি, এই ছেলেটাকে এই মাদ্রাসায় থাকার উপযুক্ত? এটা পবিত্র জায়গা, ওর মতো অপবিত্র ছেলের জন্য এই জায়গা না। কি বলছেন আপনি? ও অপবিত্র হয় কিভাবে? আপনার বড় ছেলে ওর সম্বন্ধে সব কথা আমাকে বলছে। ও আপনার ভাগ্নে না, ও আপনার রক্তেরও কিছু না। আপনি যে হাসপাতালে চাকরি করতেন সেখানে ওর মায়ের জন্ম দিয়ে ওরে রেখে গেছে। আপনি ওকে নিজের ভাগ্নে পরিচয় দিয়ে বড় করেছে। 10 বছর বয়স হওয়ার পরে ওকে আপনি আমাদের মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেছে। আরো অনেক কিছু জানি ভাইজান। কি জানেন না? ও তো একটা জারস সন্তান। ও তো কোনো অপরাধ করে। যারা অপরাধ করেছে তারা শাস্তি পাবে। একটু ওর মুখের দিকে তাকিয়ে দেখেন, কে নিষ্পাপ একটা ছেলে। আপনি কি মনে করেন শুধু মায়াবী মুখ থাকলেই সে নিষ্পাপ? তার সাথে বড় কথা, এই আপদটাকে এই মাদ্রাসা থেকে বিদায় করাই ভালো। মামা, আর কত কত দিন এভাবে আমার পরিচয় লুকিয়ে রাখবে? প্লিজ মামা, এবার তো বলুন, কে আমার বাবা, কে আমার মা, কোথায় আমার জন্মস্থান? প্লিজ মামা বলুন। আমি আর পারছি না, আর নিতে পারছি না। চারিদিকে মানুষের এত লাঞ্ছনা, আর সহ্য করতে পারছি না। আর আপনি আজই হুজুরের কাছে কি অপমানী হলেন, তারপর কি আপনি আমার বাবার ঠিকানা দিবেন না? মামা, মামা তুই যেতে পারবি? কোথায়? আমি জানি তুই যার সন্তান না। তুই যার সন্তান। তোর বয়স যখন 4 দিন মাত্র, অবশিষ্ট তুই, তোর বাবা চলে গেল, তখন ওই হাসপাতালের দায়িত্বে ছিলাম আমি। তোর মাকে খুঁজে পেলাম না, তাই তোকে নিয়ে এলাম, নিজের পরিচয় দিলাম। তুই আমার বোনের ছেলে, আমার ভাগ্নে। সেটাও পেতাম না। তোর বাবার কাছে চেয়েছিলাম তার আইডেন্টি কার্ড, কিন্তু দিল না। এটা হসপিটালে লেখা ছিল, এই কলকাতার অ্যাড্রেসটা তোর দিলাম। তুই বুঝতে পারিস কিনা? পেয়ে যাস। আমি আল্লাহর কাছে দোয়া করি তুই যেন তোর বাবা মা সবাইকে পেয়ে। বাবা, একটা কথা মনে রাখবি, এ পৃথিবীতে কেউ জানোস না, বাবা এবং মা দুইজন থাকলে তখন একটি সন্তানের জন্ম হয়।
কষ্ট তুই বুকে নিয়ে বেঁচেছি, যে কষ্টটা আমি সহ্য করতে পারছি না। আমি দোয়া করি তোর বাবাকে মাকে তুই খুঁজে পাস। যা বাবা, আল্লাহ আল্লাহ তোর সহায় হোক, আল্লাহ তোর সহায়। আমার সহ্য হয় না, এতদিন যাব লোকে তোকে শুধু জারজ বলে, জারজ বলে। পৃথিবী মানুষ জানে না কখনো সন্তান জারজ হয় না, তার বাবাও থাকে, মাও থাকে। আমি যাব ঠিক আছে, তবে যাবার আগে আমার একটা কাজ আছে। আমি আরেকবার মাদ্রাসায় যেতে চাই, একজনকে একটা কথার জবাব দিতে হবে। আগে তাদেরকে খুঁজে বের কর, জবাব নিজে নিজে হয়ে যাবে। একটা কথা মনে রাখিস, এই পৃথিবীটা বড় নিষ্ঠুর, কারণ কষ্ট বোঝে না। আগে বাবা মাকে খুঁজে বের কর, তারপরে জবাব দিবি। আজকে তোর কান্নার দিন না, আজকে তোর পরিচয় খুঁজে পাওয়ার দিন। যেখানে থাকবি অন্তত নিজের ঠিকানাটা আমাকে দিবি, কারণ আমিও তো আমার নিজের সন্তানের মতো ভালোবাসি। কাঁদিস না, কাঁদিস না, শক্ত হোক, যা যা। আরে তুমি আবার কেন আসছো আমার কাছে? কান্নাকাটি করে কোনো লাভ হবে না। আমি তো কোনো লাভের জন্য আসিনি হুজুর, লাভ লোকসানের হিসাব ওনার কাছে। আমরা শুধু শুধু মিচেমিচে দুনিয়ার কত না হিসাব রাখছি। তবে আপনি যখন লাভ খুঁজছেন, হিসাব লেখার চেষ্টা করতে পারেন, যদি পারেন সংখ্যাটা বসিয়ে নিয়ে। আচ্ছা, আপনার জীবনে কতটা খাবার খেয়েছেন বলতে পারেন? কি এখন থেমে গেলেন কেন হুজুর? এই হিসাব সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ মিলাতে পারবে না। সবার রিজিক ওনার হাতে, কোনো মানুষের হাতে না। আমরা শুধুমাত্র উছিলাম। আর কি বলেছিলেন যেন আপনি? আমি যদি এই মাদ্রাসায় থাকি আপনাদের সবার উপর আল্লাহর গজব নাজিল হবে। শোনেন হুজুর, উনি কার উপর কখন গজব নাজিল করে সেটা শুধু উনিই জানে, আমরা কেউ জানি না। শরীর আর পোশাকের আগে আমাদের নিজেদের দিলটা পরিষ্কার রাখা উচিত। আমরা সবাই মানুষ, জারজ, কুটিপতি, টোকাই, সবার গায়ে লাল বর্ণের রক্ত, সবাই আল্লাহর কাছে সমান। এই শহরে চার দেয়ালের মাঝে কত খারাপ জঘন্য কাজ আপনি বলতে পারেন? পারেন না। এসব শুধু তিনিই দেখতে পারেন। তাহলে কেন আপনারা একটা জিনিস নিজের চোখে না দেখে সেটাকে গ্যারান্টি দিয়ে বলছেন সেটা ঠিক? আমার জন্মের ঠিক নেই, আমি জারজ। আপনি জানেন আমার জন্মের ঠিক নেই? আপনি জানেন আমি জারজ? আপনি জানেন আমার বাবা মা দুজনেই খারাপ? আপনি নিজেও জানেন না আমি জারজ সন্তান। যদি কেউ জারজ হয়, সেই ভুলটা তো তার না, যারা তাকে জন্ম দিয়েছে সেই ভুলটা তাদের। একটা জারজ সন্তান এই সমাজের কাছে শুধু ঘৃণা আর লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকে। অর্থবিদরা যখন যৌবনের নেশায় একটা জারজ সন্তান জন্ম দেয়, কোথাও তখন তাদের নাম মেনশন করা হয় না। জারজের জন্ম নেওয়াটাই পাপ হুজুর। চিন্তা করার কোনো দরকার না, আমি তো আছি। আর কোনো সমস্যা হলে আমার জানাইস, চিন্তা করিস না। আরে হইছে, এত কোলাকুলির কি আছে? দেখছো কয়টা বাজে? চলো। আরে বন্ধু শোন, যেখানেই থাকিস ভালো থাকিস, আর ফোনে আমাদের সাথে যোগাযোগ রাখিস। ও তোরে বর্ডার পার করে দিবে, কোনো সমস্যা নেই। আপনি একটা পুরুষ দালাল ঠিক করতেন, এই মহিলা দালাল ঠিক করছেন কেন? কোনো সমস্যা নেই, আমার পরিচিত, ও সব চেনে, রাস্তাঘাটে কোনো প্রবলেম হবে না। তুই ওর সাথে চলে যা।
ভাই টাকা দে। পাঁচ হাজার কেন, 10,000 তো। বাইচিত তো বললো আপনি কম টাকার ভিতরে কাজটা করবেন। ঠিক আছে, তাহলে অন্যভাবে শোধ করে দে। অন্যভাবে? সিসি, এসব কি বলছেন? আমি একটা হুজুর মানুষ। না না, আপনাকে দিয়ে কাজ করার দরকার নেই, আমি অন্য কাউকে দিয়ে কাজ করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোন 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 শোন, ঠিক আছে, জীবনে তো মানুষের অনেক উপকার করছি, তুই যেহেতু হুজুর মানুষ, এবার না হয় তোর উপকারটা করলাম, চল। কেউ তো এই ঠিকানা চিনছে না। এই শহরে এখন আমি কোথায় বাবাকে খুঁজে পাবো? বাবাকে তো পেলাম না, এখন কোথায় গিয়ে দাঁড়াবো, কার কাছে যাব? খোদা তুমি বলে দাও। দাদা মৌলভী সাহেব, একটু এদিকে আসবেন। বসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি কাউকে খুঁজছেন মাওলানা সাহেব? হ্যাঁ, আমার এক আপন জনকে খুঁজছি। ঠিকানা দেন। সারাদিন খুঁজলেও কিন্তু আপনি পাবেন না। দেখি আপনার উপকার করতে পারি কিনা। চলুন আমার সাথে, চলুন। আপনার ঠিকানা স্থানে আপনি আপনাকে নিয়ে যাচ্ছি। দাদা মৌলভী সাহেব, বসুন। এই আসনে আপনি বসুন। আপনি আমাকে যে ঠিকানা দিয়েছেন, ওই ঠিকানা সারা কলকাতা খুঁজলেও আপনি পাবেন না। আপনাকে যে ঠিকানা দিয়েছে সেটা সম্পূর্ণ ভুল ঠিকানা, বুঝতে পারছে? ভুল ঠিকানা? তাহলে কি মামা আমাকে ভুল ঠিকানা দিয়েছে? হ্যাঁ, আপনাকে ভুল ঠিকানা দিয়েছে, যাতে আপনি ঠিকানা মতো যাইতে না পারেন। ভাই, আপনি আমার একটা ছোট্ট হেল্প করেন। কি হেল্প বলুন? আপনাদের সহযোগিতা করা আমাদের কর্তব্য। আমাকে তাহলে বাংলাদেশে পাঠাবার ব্যবস্থা করেন। এখন আপনি এখানে বিশ্রাম করেন, আমি আপনার জন্য জল খাবারের ব্যবস্থা করি। না না, এই জল খাবারের ব্যবস্থা করার দরকার নেই। আমার আসলে মনটা খুবই খারাপ লাগছে, আপনি আমাকে একটু পাঠাবার ব্যবস্থা করুন। খারাপ লাগবে না, জল খাবারটা খাওয়ার পরে দেখবেন আপনার কাছে খুবই ভালো লাগবে। আপনি এখানে বসুন, আমি জল খাবারটা নিয়ে আসি,
খাওয়ার পরে বিশ্রাম করুন। আপনার শারীরিক কন্ডিশন খুবই খারাপ। খাওয়ার পরে দেখবেন সব ঠিক হয়ে যাবে। দরকার হলে আরো একদিন খাইটা আপনার ঠিকানা আমি বাইর করে দেব। আপনি কোনো টেনশন করবেন না মৌলভী সাহেব। আপনি হচ্ছেন আমাদের অতিথি। অতিথি পরায়ণ করা আমাদের কর্তব্য। আপনি এখানে বসুন, বিশ্রাম করুন, আমি আপনার জল খাবারের ব্যবস্থা করে আছি। অগ খবর দে। আমার তেলে তেলে গড়া স্বপ্নটা কচুরি পানার মতো নদীর স্রোতে ভাসা যাচ্ছে। একজন বাবা অনেক বড় স্বপ্ন দেখে তার ছেলেকে ডাক্তার বানাবে। তুমি মাঝির ফোলা, ওই স্বপনটা ওই মাঝির ফোলার মতনই দেখতে। তোমার ভালোবাসার মানুষটাকে পেতে তোমাকে কোনো কষ্টই করতে হবে না। বিয়ে করেছেন? বিয়ে করলে কি আপনার কাছে আসতাম? কষ্টের দুঃখে ভরা জীবনে আমাদের মতো মানুষরা কষ্ট করে স্বপ্ন পূরণ করে। বাবা আমি আর পড়ালেখা করব না। রাতুল ডাক্তারি পাশ করিয়ে আইছে। সাধু বাবু কোথায়? তোর সাধু বাবা ভিতরে স্নান করতেছে। কিনা যায়? আমি সাধু বাবা। কি বলছি না আমরা অতিথি পরায়ণ। পকেটে কি আছে রে? একদম বিছিল করে দেবো। কি আছে রে? কি আছে? আমার কাছে আর কিছু নেই। আর কিছু নয়? না মোবাইল ভাই, এটা আমার খুব দরকারি জিনিস, এটা নিয়ে না। একদম শেষ করে দে। দিচ্ছি দিচ্ছি। কথা বুঝিস না। লক করা, লক কর। আর কি আছে? আর কিছু নেই ভাই। আর কিছু নাই? না। পকেট ফাঁকা? গাইডটা খোল, পাঞ্জাবি খোল। ভাই এটা খুললে বাইরে খালি গেমে যাবো কিভাবে? আরে তোর যাওয়ার ব্যবস্থা আমি করতেছি, যেটা কইতাছি সেটা কর। খোল। কিরে, থাকতে পারলি না কলকাতায়? তোর বাবাকে খুঁজে পেলি না? আপনি আমার মায়ের অ্যাড্রেস দিন, তার কাছে যাওয়া ছাড়া এখন আমার কোনো আর পথ নেই। মায়ের অ্যাড্রেস দেখি। ওই দিন
হাসপাতালে গিয়েছিলাম বুঝলি, এই ফাইলটা আমি এনেছি। দেখ, তোর মায়ের নাম হচ্ছে মমতা। তোর মাকে খুঁজছিস, সেদিন তো তোর মা তোকে ফেলে দিচ্ছে। এক কাজ কর, ওই দেখ মমতা লিখে ফেসবুকে সার্চ কর, হয়তো আসতে পারে। মামা, এখানে মমতা নামে অনেক ছবি চলে এসেছে, কি করে চিনবো কোনটা আমার মা? দেখো তো। দেখা এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা একটু বড় করতে বাবা। অনেকদিন আগেকার ব্যাপার তো। হ্যাঁ, ইনি হচ্ছে তোর মা। ইনি ভালো করে দেখতে চিনে নেই। হ্যাঁ, যাক পাওয়া গেল। এখানে তো একটা বিজ্ঞপ্তি দেওয়া আছে। কি বিজ্ঞপ্তি? ও মাই গড, ওনার আরেকটা সংসার আছে, ওখানে ওনার আরো একটা ছেলে আছে, নাম জুম্মন। ওর জন্য একটা ডান্স মাস্টার দরকার। থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, বেতন চুক্তি সাপেক্ষে। তোমার একটা সুযোগ, আমার একটা তুমি ওই বাড়িতে ডান্স ডাইরেক্টর হিসেবে মামা, আমি একটা হুজুর ছেলে, আমি ডান্স শিখবো কি করে? কি করে আমি ডান্স ফান্স আমাকে দিয়ে হবে না। আরে বাবা, তোমার দিয়ে হবে, মানুষ পারে না এমন কোন কাজ। দাঁড়াও, আমার পরিচিত একজন ডিস্কো ডান্সার আছে, দাও তো দাও, ফোনটা আমি ওরা ফোন করে দিই। ছেলের নাম হচ্ছে ডিস্কো, খুব ভালো নাচে। হ্যালো, হ্যাঁ, পিঠার উপরে পিঠা, একটা পিঠা, দুইটা পিঠা, তিনটা পিঠা। কোন শালায় এই সকালবেলা ক্রিং ক্রিং ক্রিং। কাকে চাই? এটা মমতা ম্যাডামের বাসা না? জি, মমতা ম্যাডামের বাসা। আপনি কে? আমি এসেছি ওনার কাছে। ও, আপনি? আপনার কথা শুনেছি। আসেন তো ভাই, আসেন আসেন। আরে আসেন তো স্যার, আসেন আসেন। আপনার মতো ডাইরেক্টর আমাদের বাড়িতে আসছে, এটা তো আমার পরম সৌভাগ্য। আচ্ছা থামুন না, আমাকে কিছু বলার তো সময় দেবেন। বলেন। আমি কোনো ডিরেক্টর না। তাহলে আপনি কে? আমি একজন ডান্সার। আজ থেকে আপনাদের মমতা ম্যাডামের ছেলে আছে না জুম্মন, ওকে ডান্স শেখাবো। এইটা তো আমার আরো বেশি পছন্দ। আমি ছোটবেলা থেকে কিছু ড্যান্স করি, ত্রিং ত্রিং বিরিং চিরিং মিরিং টু ওয়া টু পা পা টু। দেখছেন ড্যান্স, এটা আমি খুব পছন্দ করি। প্লিজ ভাই, জুম্মনের সাথে আমাকেও আপনি ড্যান্স শিখাবেন। এই বয়সে আপনি ডান্স শিখবেন? আরে শেখার কি কোনো বয়স আছে? ড্যান্স আমি পারফেক্ট করতে চাই, আরো পারফেক্ট করতে চাই। এই আপনি আমাদের মান্না ভাইকে দেখেন নাই? ওই যে মহান নায়ক, সে রোমান্টিক গানে কি সুন্দর ড্যান্স করতো, আমার না হেপি লাগতো। বাবা, কার কাছে এসেছো? কথা বলেন না কেন? ম্যাডাম আমি বলি, এই জীবনের ড্যান্স মাস্টার লাগবে না, ওই জন্য তো আমরা ফেসবুকে বিজ্ঞাপন দিয়েছিলাম। সেই বিজ্ঞাপন থেকে উনি ড্যান্স শেখানোর জন্য এসেছেন, ড্যান্স মাস্টার। ও আচ্ছা আচ্ছা। বাবা তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো।
সুলতান, ওকে জুম্মনে পাশের রুমটা দেখিয়ে দাও, ওর যাতে কোনো অসুবিধা না হয়। নো টেনশন, নো চিন্তা ম্যাডাম, আমি ওনার জন্য নায়ক মান্নার মতো রাজকীয় ব্যবস্থাটা করে দিচ্ছি। সুলতান ম্যাডাম, সারাক্ষণ শুধু মান্না মান্না করো, ওকে ওর রুমটা দেখিয়ে দাও। আচ্ছা ম্যাডাম। তুমি অমন করে কি ভাবছো? ও বুঝতে পেরেছি, তোমার নিচে থাকতে বোধহয় অসুবিধা হবে। আচ্ছা ঠিক আছে সুলতান, ওকে তুমি উপরের ঘরটা ব্যবস্থা করে দাও, আমার পাশের রুমটা। না না, আমার নিচে থাকতে কোনো সমস্যা নেই। মরে গেলে তো সবাই নিচেই থাকবো, মাটির নিচে। সেখানে তো এরকম অট্টালিকা আর সোফা সেট থাকবে না, আমি নিচেই থাকতে পারবো, কোনো সমস্যা নেই। তুমি ওর যেভাবে সুবিধা হয় সেভাবেই থাকার ব্যবস্থা করে দাও। আচ্ছা আচ্ছা, আমার একটু কাজ আছে, আমি দেখছি। এই যে ভাই, আপনি এইখানে দাঁড়ান, আমি আপনার জন্য চা নাস্তার ব্যবস্থা করতে চাচ্ছি। চা নাস্তা আগে সবাই কক্সবাজার গিয়ে তুলেছিল, কত পুরনো হয়ে গেছে, তাও আম্মু ফালায় না। জি আব্বু। এই তোর আম্মু কোথায় গেল রে? আমি তো একটু অফিসে বেরোবো। তো শুনো, তোমার এখানে কোনো সমস্যা হচ্ছে না তো? না না, কোনো সমস্যা নেই। যদি হয় তুমি নিজের মতো মনে করে আমাকে বলবা, ঠিক আছে? জি আঙ্কেল। এই আমি অফিসে যাচ্ছি, তো আমাকে বলবো। আচ্ছা ভাইয়া, তোমার বাসায় কে কে আছে? নিশ্চয়ই আমার বাবার মতো তোমার বাবা না। কেন, আঙ্কেল আবার কেমন? আমার বাবা অনেক রাগী, আমাকে যে কত শাসন করে তা তুমি জানো না। হ্যাঁ, তোমার বাবা তো তোমাকে শুধু শুধু শাসন করে, সারা দিন রোদের মধ্যে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেবে আর তোমাকে কিচ্ছু বলবে না। এই যে বাবা, তুমি ওকে কিছু বলো। হ্যাঁ, আন্টি তো ঠিকই বলেছে, আমরা তো দুজনে ছাদেই ক্রিকেট খেলতে পারি, তোমার বাইরে যেতে হবে কিসের জন্য এখন? এখন থেকে তুমি তোমার ডান্স ডাইরেক্টরকে নিয়ে ছাদে খেলবে, ঘরের ভিতরে খেলবে, বাইরে যাওয়া বন্ধ। হ্যাঁ ইমন ভাই, তুমিও আম্মুর দলে, তাই না? হ্যাঁ, আমিও আম্মুর দলে। কেন, আন্টি কি তোমাকে ভালোবাসে না? বাসে, সবাই সেই বাসার ভিতরে কোনো মিষ্টি নেই, আছে শুধু তিতু। আচ্ছা ভাইয়া, তোমার মা কেমন, নাকি সেও তিতু? আমার মাও দেখতে অনেকটা তোমার মায়ের মতো। তাহলে তোমার সময় অনেক খারাপ ছিল, তাই না? এই বাড়িটা ঠিক আমার নিজের বাড়ি, আমার যখন যা খুশি আমি তাই করি। তোমাকে একটা গোপন কথা আছে, শুনবে? এই ছেলে, তুমি কান পাতো কেন? তোমার বয়স হয়নি, যাও। তোমাকে আমি একটা কথা বলবো। পাশের বাসায় একটা মেয়ে আছে, তার নাম রানী। তো আমি কি করব? আমি তো তাকে চিনি না। তুমি আর কিচ্ছু বোঝো না, সব জায়গায় বা হাত ঢুকাই দাও। আরে শুনতে চিন্তা হলে তো অপেক্ষা করতে হবে, আমি সবকিছু বলবো তোমাকে, সব খুলে বলবো। হ্যাঁ, আমি না তাকে ভালোবাসি, সেও আমাকে খুব ভালোবাসে। আমি প্রথম যেদিন তাকে দেখেছি, মনে মনে তারে ভালোবেসেছি। সে যে আমার কত প্রিয়, কত প্রিয়, কত প্রিয়। আপনি এই বয়সে এইসব করছেন? তুমি তো বারবার মা হাত ঢুকাও। আমার একটু রোমাঞ্চ ছিল, সেটাও তুমি বন্ধ করে এলে। তুমি কিচ্ছু বুঝো না, তোমার দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আচ্ছা শোনো, রাতে আরো রোমাঞ্চের কথা বলবো, শুনবে না? শুনবে? ভেরি গুড বয়, গুড বয়। আজ শুনতে ভালো লাগছে, শেষ পর্যন্ত ইমরান একটা ভর্তি হলো। হ্যাঁ, আমি ঠিক পৌঁছে গেছি। না না, তেমন কোনো সমস্যা নেই, তবে মাঝে মধ্যে এই বাড়িতে না কি ডাকাতি হয়।
কি বলছো? তুমি সাবধানে থেকো ভাই। সে তোমাকে বলতে হবে না, আমি নিচে খেয়াল রাখবো। মায়ের সাথে দেখা হলো? হ্যাঁ, তবে মন ভরে দেখতে পাইনি। তোমারে আমি সারা রাত বাড়ি খুঁজতে আসছি, এখানে দাঁড়া দাঁড়িয়ে কি করতেছ? কি বলছি না তোমারে মজার গল্প বলবো আজকে রাত্রে, আরেকটা মজার গল্প। আসো আসো, আরে আসো মিয়া, বসো। এত রাতে? আমার খুব ঘুম আসছে। আরে ঘুম পড়ে, আগে আমার গল্প শোনো। এই সিনেমা দেখার অভ্যাস আছে? না। তুমি মান্নার ছবি দেখছো কোনো? উনি তো অনেক আগেই মারা গেছেন, ওনার ছবি এখন আর হলে আসে না তো। হলে আসে না ঠিকই, কিন্তু একটা ছবি আম্মাজান, উনি মরেও মরে নাই। ওই ছবিটায় উনি এখনো জীবিত, আমি চোখের সামনে দেখতে পাই। মাটা আমার কাছে আছে, কথা বলে। হ্যাঁ, ওই ছবিটায় একটা ক্যারেক্টার ছিল নবাব, জানো তো তুমি? এতটা জানি না। ওই নবাবের চেহারাটা আমার চেহারাটা ঠিক একই মতো, কিন্তু একটু পার্থক্য আছে। নবাবের চুল বেশি ছিল আর একটু মোটা ছোটা ছিল। তবু আমি ভাবি ওই সিনেমাটার মধ্যে আমি ঢুকলাম কেমন করে। হ্যাঁ আম্মাজান, সেই থেকে আমি নিজেরে মান্নার বন্ধু নবাব কইলে মনে করি, বুঝছো? আমি কিন্তু আম্মাজানের নবাব এখন। ও, এবার আমি বুঝতে পেরেছি, আপনি মান্নার সিনেপ্রেমী, তার খুবই ভক্ত। ওহো, আমি পাগল হয়ে যাব। সুলতানকে সেই যে কখন থেকে খুঁজছি, কোথায় যে গেল দেখতেই পাচ্ছি না, আমার কাজের দেরি হয়ে যাচ্ছে। ও আরে জুম্মান, কি হলো মা? এই আমার মতো ছবিটা কে এঁকেছে? তোমার মতন না, এটা তোমারই ছবি, এঁকেছে ইমন ভাই। এত সুন্দর ছবিটা ওই ছেলেটা এঁকেছে? মাত্র 15 বছর বয়সে ও একটা নাম করা উপন্যাস লিখেছিল, যার নাম ছিল দেহর পরে দেহ। ওটা বাজারে ছাপিয়েছিল। ওই উপন্যাসটা পাঠকের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। কি বলছো তুমি? 15 বছর বয়সে এত বড় উপন্যাস? আরে শুধু তাই না, তার সংস্কৃতি বিষয়ে তার খুব মেধা আছে। ম্যাডাম, আপনি খেয়াল করেছেন ওর চেহারাটা কিন্তু শাকিব খানের মতো মায়া? হ্যাঁ সুলতান, তুমি ঠিকই বলেছো। ও আসার পরে ওকে যত দেখছি আমার মনে হচ্ছে ওর চেহারার সাথে আমাদের দেশের কোন হিরোর সাথে যেন খুব একটা মিল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোকে শাকিব খান, সালমান খানের মতো বানিয়ে মাথায় তুলে নাচো, তারপর যখন যে আগে ড্রেস মাস্টার হাসিবের মতো বাড়ির সব কিছু নিয়ে পালিয়ে যাবে তখন বুঝতে পারবে। আচ্ছা, কি বলছো তুমি? সবাইকে ওই হাসিবের মতো? আমি এই ছেলেটাকে 2 দিন ধরে ফলো করছি, ওকে এরকম মনে হচ্ছে না, ও ভালোই। আচ্ছা, বলো তো কি দরকার এই যুবনকে এই সমস্ত ড্যান্স সেগুলো শেখানো? শোনো, তোমাকে একটা কথা বলি, তোমার যদি নিজের খুব বেশি শখ হয়ে থাকে তাহলে তুমি নিজে গিয়ে ওর কাছে গিয়ে শেখো, ঠিক আছে? আর শোনো, এই যুবনের কোনো ড্যান্স শেখার কোনো দরকার নেই। তুমি বললেই হলো। ছেলে কি তোমার একা নাকি? ছেলে আমারও। আমি যেভাবে তৈরি করতে চাইবো সেটাই তোমাকে রাজি হতে হবে। ওকে আমি ডান্স শিখাবো, নাচ শিখাবো, আঁকা শিখাবো। তুমি তো একটা প্রতিবন্ধী লোক,
তুমি তো জীবনে কিছু শেখোনি, কাউকে শিখতেও দিবে না। তোমার কথা এখানে চলবে না। ম্যাডাম কিন্তু ঠিকই বলছে স্যার, আপনি তো একটা নিরামিষ আমসত্ত্ব। তুই চুপ কর। চুপ করবে কেন? ও তো ঠিকই বলেছে, যার মধ্যে কোনো প্রতিভা নেই সে কি মানুষের মধ্যে পড়ে? সে কি করে বুঝবে নিজের দেশের সংস্কৃতি? শোনো, মানুষের মধ্যে প্রতিভা থাকা দরকার। তোমাকে মানায় অজপাড়াগাঁয়ের লোকদের মতো, যেখানে মানুষের কোনো প্রতিভার মূল্য দিতে জানে না। তাদের কাছে ভাদাইম্মার মতো প্রতিবন্ধীরাই দামি লোক। তোমার এই সমস্ত উল্টাপাল্টা কথা শুনে না মেয়েটা আমার বিগড়ে যায়। আমি বাইরে যাবো। যাও যাও, পেটে যখন টান পড়বে তখন সুসুর করে আবার বাড়িতে ঢুকবে। দেখছেন ম্যাডাম, খালি খালি আমার দম খায়। আচ্ছা, তোর সাহেবের কোনো কাণ্ডজ্ঞান আছে? একটা অপরিচিত ছেলের সম্বন্ধে না জেনে শুনে এরকম কমেন্টস করা কি ঠিক হলো? না, আপনি 100% রাইট। বাবা এদিকে এসো। তুমি তোমার আঙ্কেলের কথাই কিছু মনে করো না, ও যা বলে বলুক, তুমি এসব কিছু মনেই করবে না। আমি তোকে গোনাই ধরি না। আর তাছাড়া নিজেদের মধ্যে এরকম রাগ করে থাকতে হয়? তুমি তো এখন আমার ঘরের ছেলের মতোই, একদম রাগ করবে না। শোনো ইমন, প্রথম যেদিন এই বাড়িতে কাজ করতে আসি, ম্যাডামকে দেখে আমি ভয় পেয়ে যাই। দেখতে একেবারে রিনা হাসনের মতো। ওই যে ওই দরজার শাশুড়ি সিনেমাটা আছে না, সেখানে সে মৌসুমীকে একেবারে গলা কেটে দিয়েছিল দা দিয়ে। তা দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। সেই থেকে ম্যাডামকে আমি খুব ভয় করতাম। পরে এখানে এসে দেখলাম ম্যাডাম রিনা খানের মতো, একটা কোমল হৃদয়ের নারী, মায়ের মতো। তার হাতে জাদু আছে, রান্না খেতে দারুণ মজা। তুমি তো এখানেই আছো, বলো খেতে মজা লাগে না? হ্যাঁ, তার হাতের রান্না একদম আমার মায়ের হাতের রান্না। হ্যালো বন্ধু, তোমার ফোন দিলাম এর জন্য যে একটা খুশির খবর আছে। ইমন তার মাকে খুঁজে পেয়েছে। হ্যাঁ, একদম বাসায় চলে গেছে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, না 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 বন্ধু, পরিচয় হয়নি। ও বলতে পারেনি মাকে যে আমি তোমার ছেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওকে ওকে বন্ধু, হ্যাঁ ওকে ওকে, আল্লাহ। ম্যাডাম, এত রাত্রে আপনি চুম্বনের রুমে? ও তুই বুঝবি না, ভাল লাগতেছে না তাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি এখানে একটু রেস্ট নেন। রেস্ট নেন, ভালো লাগবে। হ্যাঁ, তুই কি শুনছিস? ওই আম্মাজানের গানটা। আম্মাজান? হ্যাঁ হ্যাঁ, শুনবেন আপনি? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি শোনেন। মা, আমাকে তুমি চিনতে পারোনি? আমি তোমার সেই ফেলে আসা অবাগা সন্তান। এত কাছে থেকেও তুমি আমাকে চিনতে পারলে না। একবার শুধু আমাকে খোকা বলে বুকে টেনে নাও।
কে? সুলতান, সুলতান, কেউ কি এসেছিল এই ঘরে? না, আমি তো কাউকে দেখলাম না। না, আমার মনে হলো কে যেন আমার পাশে আছে। মা নিশ্চয়ই আমাকে ডাকাত ভেবেছে। এখন কি করি? আমি এমন হতভাগিনী মা, আমি আমার এই হাতে, নিজ হাতে আমি আমার সন্তানকে খুন করলাম। সুলতান, আমি কি করলাম? আমি আমার বুকের ধনকে পেয়েও আমি ধরে রাখতে পারলাম না। আমি কি করলাম সুলতান? আমি কি করলাম? ম্যাডাম, ম্যাডাম, ইমন মরে নাই। সুলতান, কি বললি? ইমন মরে নাই ম্যাডাম। মরে নাই? না, আমার সন্তান মরে নাই। না, আপনি তারে কোপ দিয়ে যখন হারাইয়ে দিলেন, আপনি অন্তত মনে করেছিলেন সে মরে গেছে। আগে লাশটা জঙ্গলে ফেলতে পারলেন। আপনার কথা মতো আমি রাস্তা জঙ্গলে ফেললাম। কিছু দূরে আসতে তার কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি ইমনের কাছে ছুটে গেলাম। আমি দেখলাম ইমন মরে নাই, ইমন মরে নাই। আল্লাহ, আল্লাহ তোমার কাছে আমি আমার সন্তানকে ফিরে পেয়েছি। কোথায় এখন ইমন? চল, ওকে কিভাবে পাবো? ওকে আমি দেখতে চাই। চলেন, আমি দেখতে চাই। আমার খোকা, এদিকে আসো। এই প্রেসক্রিপশনটা নিয়ে ওই যে মোর ওষুধের দোকান আছে, ওখান থেকে ওষুধগুলো নিয়ে আসো, যাও। আমার খোকা, আমার সন্তান, আমি নিজের হাতে তোকে খুন করতে চেয়েছি। আমি বুঝতে পারিনি। আমাকে মাফ করে দে বাবা। আমি তো সেদিনই মরে গেছি, যেদিন আমার মা আমাকে মুখের দুধ না দিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেছে। পরিচয়হীন হয়ে বেঁচে থাকা একটা জিন্দা লাশের মতো। একটা বিয়ে ছাড়া একটা সন্তান সমাজে তার কি পরিচয়? আমি কি করে তোকে নিয়ে আমার বাড়িতে যেতাম? আমার তো বিয়ে হয়নি। আমার বাবা আমাকে ঘর থেকে বের করে দিতেন। এখন তুই বল, একটা ছেলে একটা মেয়ের
মধ্যে বিয়ে ছাড়া যেই সন্তানটি পৃথিবীতে আসে তার পরিচয় কি? একটি জারজ সন্তান। এই পরিচয় আমি তোকে মানুষ করতে পারতাম না, তোকে কেউ মেনেও নিত না। পিতৃ পরিচয় ছাড়া এই পৃথিবীতে ঘৃণিত হয়ে বেঁচে থাকার চেয়ে তোকে ফেলে এসেছিলাম তুই যাতে অন্যভাবে বেঁচে থাকতে পারিস। এই জারজ সন্তানের কলঙ্ক থেকে তোকে বাঁচাতে চেয়েছি, আমি নিজেও বাঁচতে চেয়েছিলাম। মা, আমার খোকা, আমার খোকা, কিন্তু এই কথা কাউকে জানার জন্য। কাকে মা? জুম্মনের বাবাকে। ও যেন কোনোভাবে না জানে। ও যদি জানে তুই আমার আগের সংসারের সন্তান, তাহলে ও ও কিছুই মেনে নেবে না। আমার এই সাজানো সংসারটা ভেঙে যাবে, আমাকে বাড়ি থেকে বের করে দিবে। আমি কোথায় যে দাঁড়াবো বাবা? মা, মমতা, কি হচ্ছে এসব? তোর ঘরে কি মা নেই? মায়ের বসে একটা মহিলার সাথে? শোনো শোনো, তুমি চুপ, একদম চুপ। ছি 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 মমতা, একটা হাঁটুর বয়সী ছেলের সাথে এটা আমি কি দেখলাম? হারামজাদা, এই জন্য তুই এই বাসায় ঢুকেছিস না? বেরো হারামজাদা, বেরো। ওকে বের করো না। কি বলেছিলাম আমি? হ্যাঁ, আমি আগে বলেছিলাম যে এই ছেলেটার সুবিধা নেই। আজকে তো তার প্রমাণ হলো। হ্যাঁ, আমি কোনো ভুল বুঝিনি। হ্যাঁ, তুমি ওই জুমনকে ডান্স শেখাবে না? ডান্স শেখাবে, আর সেই সুযোগে এই ছেলেটা তোমার সরলতার সুযোগ নিয়ে তোমার সাথে সম্পর্ক তৈরি করছে। হ্যাঁ, তুমি একটু চিন্তা করলো না? আমি আগে সন্দেহ করেছিলাম এরকম একটা ছেলের সাথে। মমতা, আমি ভাবতে পারছি না। তুমি উত্তেজিত হও না। আমাকে আর তোমার কোনো কিছুই বোঝাতে হবে না। আমি কি দেখলাম? এই আজকে একটা প্রোগ্রাম আছে, ভুলে গেছো? হ্যাঁ, সবকিছু ভুলে গেছো। আজকে আমার বন্ধুর বোনের গায়ে হলুদ, এখনই মার্কেটে যেতে হবে। যাও, রেডি হও। শোনো আর একটা কথা, তোমাকে আমি ফাইনালি বলে দিচ্ছি, আজ থেকে এই বাড়িতে কে ঢুকবে কে বের হবে সব সিদ্ধান্ত আমি নেব। যাও, তুমি যাও, রেডি হও। মমতা, কি ব্যাপার? মমতা গেল কোথায়? মমতা, বাসায় চলে গেল না? বাসায় গেছে।
তুই আমাকে ক্ষমা করে দে খোকা। আমি আমার বুকের মানিককে কাছে পেয়েও রাখতে পারলাম না। তুই তোর আগের জায়গায় ফিরে যা। তো যা কিছু লাগে, টাকা পয়সা সবকিছু আমি তোকে দেব। তুই আমাকে ক্ষমা করে দে, তুই চলে যা আগের জায়গায়। আমাকে আবার ফেলে দিচ্ছ মা? আমি তোমার পরিচয় বাঁচতে চাই। না খোকা না, আমার বাড়ি গাড়ি টাকা পয়সা কিচ্ছু চাই না। আমি শুধু আমার মায়ের ভালোবাসা চাই, মমতা চাই। ছোটবেলা থেকে দেখেছি সবার মা আছে, বাবা আছে, কিন্তু একটু যখন বড় হলাম তখন ঠিকই বুঝতে পেরেছি আমার আপন বলতে কেউ নেই। তোর বাবা একটা চিটার লোক ছিল, সেটা আমি জানতাম না। আমাকে আর তোকে হসপিটালে ফেলে রেখে তোর বাবা চলে গেছে। আর তুমিও তো আমাকে রেখে চলে গিয়েছিলে। আমার কোনো উপায় ছিল না, আমার বাড়ি ঘর ছিল না। আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিত, আমার কোনো উপায় ছিল না। আমি কি করতাম বল? বাধ্য হয়েছি আমি তোকে হসপিটালে ফেলে আসতে। একটু সুখের জন্য ভুল করে আমাকে গর্ভধারণ করলে, আর যখন যখন মানুষে পরিণত হলাম তখন আমাকে ফেলে চলে গেলে। মা কি এমনই হয়? যখন ইচ্ছে গর্ভে ধারণ করে আর যখন ইচ্ছে কেটে ফেলে দেয়। আর বলিস না খোকা, আমি বাধ্য হয়ে তোকে হসপিটালে ফেলে আসতে হয়েছে। একবারও আমার কথা ভাবলে না? আমি কিভাবে বাঁচবো? যদি কাছে রাখতে না পারো তাহলে জন্ম দিয়েছিলে কেন? না খোকা, আর বলিস না, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। আসলে আমি আমার জীবন গোছাতে গোছাতে ভুলেই গিয়েছিলাম আমার একটি সন্তান আছে। শোন, তুই এখান থেকে চলে যা। জুম্মনের বাবার লোকটা ভালো না, তুই এখান থেকে চলে যা বাবা। তুমি তো আমাকে তাড়িয়ে দিচ্ছ, আমি বুঝতে পারছি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমার আর কোনো চাওয়া নেই। না খোকা না, ও কথা বলিস না। আমি 25টি বছর যন্ত্রণার আগুনে পুড়ে পুড়ে পোড়া মাটি হয়ে গেছি। জীবনে বড় ইচ্ছে ছিল যে এই মুখটা দেখার, সেই মুখটা তো দেখতে পেরেছি। বাকিটা জীবন আমি কাটিয়ে দিতে পারবো। আমার আর কিচ্ছু দরকার নেই, শুধু ছোট্ট একটা আবদার আছে। বল। আমি তোমার সাথে একটা ছবি তুলতে চাই। খোকা, এই ছবিটা আমি তুলে দে।